কি রে? আরে এই তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, ওকে আমি মেরেছি, কারণ ওকে মারার রাইটস একমাত্র আমারই আছে। এই তুই কে? আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে থাপ্পড় মারলি, আর তুই জানি কি বললি আমাকে মারার রাইট তোর আছে? এই তুই কে? তোর হেলমেটটা খোল তো, আমি তোর ফেস দেখবো। খোল। এই তোর এত বড় সাহস, তুই এখানে দাঁড়িয়ে দিয়ে আমার গার্লফ্রেন্ডের গালে হাত তুলেছিস? হ্যাঁ, তোকে বললাম না ওকে মারার রাইট একমাত্র আমার আছে। আরে তুই কি জানি বললি যে আমি তোর বয়ফ্রেন্ডের হাত তুলেছি? আমি কে সেটা তোর খুব জানতে ইচ্ছা করছে, খুব দেখতে ইচ্ছা করছে। দেখবি আমি কে? দেখ তাহলে। আরে আশিক, তুমি এখানে প্রবাস থেকে কখন আসলে? আর আসলে তো এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে গেলে না কেন? এই তুমি এসব কি বলছো? প্রবাসে ছিল, তারপরে কি এসব কি বলছো? আরে বাবা তুমি চুপ থাকো। এটা কে তুমি জানতে চাও? এটা আমার হাজবেন্ড। হেঁটে আমাকে দেখে তুই অনেক অবাক হয়ে যাচ্ছিস। আমি ভিতরে কেন গেলাম না সেটা তুই শুনতে চাস? খুব জানতে ইচ্ছা করছে তোর? তাহলে দাঁড়ান, কে আপনি? কই যান? আরে তুমি এসব কি বলছো? আমি কোথায় যাই মানে? আমি এই বাড়ির মালিক, আমি ভিতরে যাচ্ছি। এই মেয়ে, আপনি এবারে মালিক মানে ফাইজলামি করেন? একটু আগে মালিক আর আমাদের ম্যাডাম দুজন একসাথে বের হয়েছে, আপনি বলতেছেন আপনি মালিক? মিয়া এই জানেন তো ফাইজলামি করেন না। ভাই তোমার কথা ভুল হচ্ছে, তুমি হয়তো ভুল দেখেছো। আরে এই বাড়ির মালিক তো এই বাড়িতেই থাকে না, তাহলে এই বাড়ির মালিক কিভাবে বাইরে যাবে? শোনো, এই বাড়ির মালিক হচ্ছি আমি। আমি প্রবাসে থাকতাম, আমি প্রবাস থেকে আজকে দেশে আসছি। একটা কাজ করো, তুমি দরজা খোলো তো ভাই। এই দাঁড়ান, আপনি দেখি আমার লোকের ফাইজলামি শুরু করছেন। এই মেয়ে, আপনি বাড়ির মালিক হন কেমনে? আমি এই জায়গায় তিন বছর যাবৎ চাকরি করি। এই 3 বছর যাবতই দেখতেছি আমাদের ম্যাডাম সাহেবকে নিয়ে বের হয় আবার ঢোকে। আমি আমার সাহেবকে ভালো করেই চিনি, আর আপনি এসে এখন বলতেছেন আপনি এই বাড়ির মালিক, আপনি ভিতরে ঢুকবেন। মেয়ে ফাইজলামি করার জায়গা পান না। আমি এই মেয়ে জানতে চান, নিজে করতে চান, আমার সময় নষ্ট করেন না। ভাই দাঁড়াও, তুমি আমার কথাটা শুনো। তুমি আবার বলছো তোমার ম্যামের সাথে তোমার সাহেব নাকি বাইরে গেছে। শোনো, তুমি বলো না তুমি 3 বছর যাবত এখানে চাকরি করছো। এখন বুঝতে পেরেছি তুমি আমাকে কী জন্য চিনতে পারছো না। আসলে ঘটনাটা হয়েছে কি, আমি আরও 5 বছর আগে প্রবাসে গিয়েছিলাম, আর 5 বছর পর প্রবাস থেকে দেশে আসছি। এই জন্য তুমি আমাকে চিনতে পারছো না। আর তুমি কি বললা তোমার ম্যাম 3টা বছর যাবত অন্য একটা ছেলেকে তোমার কাছে সাহেব বলে পরিচয় দিচ্ছে? ভাই ওই ছেলেটা কি প্রতিদিন আমার বাসায় আসে? হেই, আপনি কি বলছেন? সাহেব প্রতিদিন বাসায় আসে মানে? এই সাহেব প্রতিদিন বাসায় আসবে কেন? সাহেব তো এই 3 বছর যাবৎ এই বাসায় থাকে, তাহলে কেন প্রতিদিন আসতে যাবে? আর আপনি কি বললেন আপনি এই বাসার মালিক? এই আপনি যে এই বাসার মালিক, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি কি করে বিশ্বাস করবো আপনি এই বাসার মালিক? ভাই শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো, কারণ তুমি অনেক নীতিবান, অনেক সৎবান একজন সিকিউরিটি গার্ড। তোমার মতো কঠোর, নীতিবান এবং সৎবান সিকিউরিটি গার্ডই আমার প্রয়োজন। আর তুমি বললো না আমার কাছে কোনো প্রমাণ আছে কি না? হ্যাঁ, আমার কাছে অবশ্যই প্রমাণ আছে। তোমার ম্যামকে আমি যখন বিয়ে করি, তোমার ম্যামের সাথে আমার বিয়ের একটা ছবি আছে, আমি তোমাকে সেটাই দেখাচ্ছি। সেটা দেখলে তুমি তো অবশ্যই বিশ্বাস করবে যে আমি তোমার ম্যাম সাহেবের হাজব্যান্ড। এই যে দেখো। তাই তো, এটা আমার ম্যাম সাহেবই দেখা যাচ্ছে। হ্যাঁ, আর পাশেরটা আমি। এবার তো তোমার বিশ্বাস হলো যে আমি তোমার ম্যাম সাহেবের হাজব্যান্ড? আচ্ছা স্যার, আমি না হয় ভুল করে আপনাকে চিনতে পারিনি, কারণ আমি আপনাকে আগে কখনো দেখিনি। কিন্তু এই 3 বছর যাবৎ যে ম্যাডাম অন্য একটা লোককে আমার সাহেব বলে পরিচয় দিয়েছে, ওই লোকটাকে? উনি কে? আচ্ছা ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ম্যাম তোমার ওই সাহেবকে নিয়ে প্রতিদিন বাইরে যাওয়া আসি করে? হ্যাঁ, প্রতিদিন বাইরে যায়। এই যে কিছুক্ষণ আগে গেছে, আবার একটু পরে চলে আসবে। আচ্ছা শোনো, তুমি তো এখন কনফার্ম যে আমি এই বাড়ির সাহেব, তবে আমাকে তোমার একটা হেল্প করতে হবে। কি হেল্প করব বলেন? শোনো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা আমার কাছে করা আছে, আপনি একটু ভিতরে আমার সঙ্গে আসেন। চলো। শুনলি? এই তুই কি ভাবছিস আমি বোকা? আমি বোকার স্বর্গে বাস করছি। তুই 3-এর পর 3, বছরের পর বছর আমাকে ঠকিয়ে যাবি, আর আমি কোনোভাবে কোনো কিছু জানতে পারবো না। আর 3-এর পর 3 আমাকে এভাবে ঠকিয়ে যাবি। আফসোস, তোর এই ধারণাটা ভুল। সিপ্তি, আমি ভাবতে পারতেছি না এতটা দিন আমি কার সাথে সংসার করেছি, কাকে ভালোবেসে গেছি। যে মানুষটাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, অন্ধের মতো ভালোবাসতাম, সেই মানুষটা কিনা আমার বিশ্বাসটা খেলেছে, আমাকে এনে খেলেছে। এই তুই তো খুব ভালো করেই জানিস, প্রবাস নামক জেলখানায় 3-এর পর 3, রাতের পর রাত গাধার মতো পরিশ্রম করছি শুধুমাত্র তোর জন্য। আরে তুই আমাকে কল করে যখন বলতি আশিক আমাকে এই মাসে এত লক্ষ টাকা পাঠাবা, আমাকে এই মাসে এইটা পাঠাবা সেটা পাঠাবা,
তোরে যখন যেটা বলতি তখন তোর জন্য আমি সেটাই পাঠিয়ে দিতাম। তাহলে তোর সব চাওয়া পূর্ণ করার পরেও তুই আজকে আমার সাথে এমন জঘন্য কাজ কেন করলি? এই তুই কি জানিস আমরা প্রবাসীরা কখনো প্রবাসে না পাই মা বাবার ভালোবাসা, কখনো না পাই আত্মীয় স্বজনের ভালোবাসা, কখনো না পাই ভাই বোনের ভালোবাসা। আমাদের বুক ভরা শুধু কষ্ট আর আকাঙ্ক্ষা। এইসব নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয় দিনের পর দিন, বছরের পর বছর। আরে আমরা মন চাইলেও কখনো বাবা মার সাথে হাসি খুশিভাবে কথা বলতে পারি না, মন চাইলে বাবা মাকে দেখতে পারি না, কারণ ওই যে প্রবাস নামক জেলখানায় আমাদেরকে বন্দি করে রাখা হয়। এই আমার ডিউটি ছিল মাত্র 10 ঘন্টা। আমি সেখানে ডিউটি করতাম 18 ঘন্টা 20 ঘন্টা। কারণ কি জানিস? কারণ বাকি সময় আমি ওভার টাইম করতাম। যে টাকাগুলো পাতাম সেই টাকাগুলো দিয়ে তোর চাহিদা পূরণ করতাম। তোর জন্মে এত এত পরিশ্রম, এত এত কষ্ট করে গেলাম, শেষ পর্যন্ত তুই একটাবার আমার কথা চিন্তা ভাবনা করলি না। আরে আমার কথা চিন্তা ভাবনা না করে পরকে নামক ন্যাক্কার সম্পর্কে জড়িয়ে গেলি। এই বিশ্বাসঘাতক বেঈমান নারী। আরে আমি তোকে ভালো রাখতে গিয়ে আমি কখনো আমার বাবা মার খোঁজ খবর নিইনি। তুই জানিস আমার বৃদ্ধ বাবা মার যদি খোঁজ খবর কেউ নেয়, কেউ যদি আমার বাবা মাকে খেতে দেয়, তাহলে তারা দুবেলা খেতে পারে। আর যদি আমার বাবা মাকে কেউ সাহায্য সহায়তা না করে, তাহলে আমার বাবা মা ঠিক মতো দুবেলা খেতে পারে না। আমি কখনো আমার বাবা মাকে কল দিয়ে আমার বাবা মার খোঁজ খবর নিইনি, কারণ তুই আমাকে বলেছিস আশিক তুমি যদি তোমার বাবা মার খোঁজ খবর নাও তাহলে আমাকে তুমি ভুলে যেও, আমাকে তুমি ডিভোর্স দিও। হ্যাঁ আমি তো তোকে ভালোবাসি, বল আমি তোকে কি করে ডিভোর্স দিই? শুধুমাত্র তোর জন্য আমি আমার বাবা মার খোঁজ খবর কোনোদিন নিইনি। কিন্তু আজকে দেখছি আমি আমার বৃদ্ধ বাবা মার খোঁজ খবর না নিয়ে অনেক বড় একটা ভুল করেছি। আজকে যদি আমি আমার বাবা মার খোঁজ খবর নিতাম না, তাহলে তারা আমার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতো। তাহলে আজকে আমার পরিস্থিতি এমন এসে কখনোই দাঁড়াতো না। শোন, আমি তোকে ভালোবেসে যে ভুল করেছি সে ভুল আমি আর দ্বিতীয়বার করতে চাই না। আমি আমার বাবা মার সাথে কথা না বলে, আমার বাবা মার সাথে যোগাযোগ না রেখে যে অপরাধ আমি করেছি, সেই অপরাধের শাস্তি এখন আমি হারারে পাচ্ছি। শোন, তোকে আমি সাফ একটা কথা বলে রাখি, আমি তোর সাথে আর সংসার করতে চাই না। তুই তোর নাগরকে নিয়ে অনেক হ্যাপি আছিস, তাই না? তুই তোর নাগরকে নিয়ে তোর বাকি জীবন কাটিয়ে দিস। যা, এখন তুই আমার চোখের সামনে থেকে, আমার বাড়ির সামনে থেকে চলে যাবি, যা বলছি। হ্যাঁ চলে যাব। আমার না তোমার সাথে সংসার করার একটু ইচ্ছা নেই। আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করে সংসার করব। এই চলো আমরা চলে যাই। এই দাঁড়াও, তোমার সাথে সংসার করবো মানে তুমি এসব কি বলছো? তোমার সাথে সংসার করব? একে তো তুমি ম্যারিড পারসন, আমি ভেবেছিলাম তোমার প্রবাসী হাজবেন্ড, সে তোমাকে মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাবে, সেই টাকা হবে এই যে এত বড় বাড়ি, এই বাড়ির মালকিন তুমি হবে। তোমার কাছ থেকে এই বাড়ির মালকিন আমি হতে চেয়েছিলাম। এখন তো দেখছি তোমার একুলো গেল ওকুলো গেল, না পেয়েছো এ বাড়ি, না পেলে তোমার হাজবেন্ড। তোমার সাথে থেকে আমার কি লাভ? তোমার সাথে থেকে তো আমার কোনো লাভ নেই। একে তো আমি সিঙ্গেল মানুষ, তোমার মতো একজন ম্যারিড পার্সনের সাথে থেকে আমার কেরিয়ারটা, আমার লাইফটা কেন নষ্ট করব? তুমি তোমার মতো থাকো, আমি চললাম যত সব। আর শোনো, নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। এই এই দেখেছিস, কথায় আছে না, এক কাপ চা খেতে গেলে 2 কাপের আশা করলে 1 কাপও পাওয়া যায় না। আসলে শোন, কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তুই অতি লোভ করেছিস, এর জন্য তুই একুল ওকুল ধনুকুল হারিয়ে ফেলেছিস। তুই ভেবেছিলি আমার সকল সয় সম্পত্তি তোর নামে করে নিয়ে তুই তোর নাগরের সাথে আরাম আয়েসে জিন্দগি পার করবি, তাই তো? কিন্তু আফসোস, তোর সেই চিন্তাধারা সম্পূর্ণই ভুল। তোর আশার পূরণ হলো না। তুই এখন আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার সামনে থেকে যা। আই সে গেট আউট। মা